আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ দেখিনি, আমি দেখিও না বেশ কিছুদিন। কেন, মানে কোনো রাগ? দলের কাণ্ডই মমতা বন্দ্যোপাধ্যায়, কোন ডাল ছাঁটবে, কোন ডাল রাখবে, কোন ডাল কাণ্ডই তো ঠিক করে। আমার বাঁচাবার দরকার নেই, আমি তো কোনো দোষ করিনি। কিন্তু আমি দেখলাম রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাচ্ছে। আমি খুব আনন্দিত যে এত কিছু যে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, একেবারে ডাইরেক্ট বলছি। আজকে অনেক মুখপাত্ররাও তার বিরুদ্ধে ছিল। ওই যে পুত্রসম এবং তার শিশু জীবন থেকে তরুণ জীবন পর্যন্ত আমি তার পুত্রসম মানুষ করেছি। আপনার প্রার্থী তালিকায় নাম বেহালা পশ্চিমে আসবে না, এটাই মনে করা হচ্ছে। কোথাও গিয়ে কোনো ক্ষোভ রয়েছে দলের? আমার কোনো ক্ষোভ নেই। কেন্দ্রীয় সংস্থা আমাকে ব্যবহার করে আমাকে করলো, তাতে ছিটে ফোটা দাগ পড়েছে বলে আমার মনে হয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার সঙ্গে বোধহয় আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না। তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, শিক্ষা দপ্তর সামলেছেন, শিল্প দপ্তর সামলেছেন এবং বর্তমানেও কিন্তু তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। আমি দাদার কাছে প্রথমেই জানতে চাইবো যে দাদা, ভোট আসছে, দোরগোড়ায় বলা যায় ভোট। তো অন্য সময় মানে 2021-এর নির্বাচনেও বা তার পরেও যেসব নির্বাচন হয়েছে সে সময় তো আপনার নাওয়া খাওয়ার সময় থাকতো না, কারণ যেহেতু পেপার ওয়ার্কসটা পুরোপুরি আপনাকেই করতে হতো। কিভাবে সময় কাটছে এখন? প্রত্যেকটা যা লোকের জীবনের এক একটা সময় আসে, অতিরিক্ত পরিশ্রমও কিন্তু তাকে কখনো কখনো বিশ্রাম নিতে হয়। হয়তো আমার এটা বিশ্রাম পর্ব, কিন্তু মস্তিষ্ক এবং রাজনৈতিক পর্যালোচনা সেটা তোমাকে করতেই হয়, করছিও। রাজ্যের একজন গণতন্ত্রপ্রেমী মানুষ হিসেবে, অনেক উত্থান পতন সাক্ষী হিসেবে আমার এখন মনে হয় যে দিস ইজ দ্য টাইম ফর সোল সার্চিং। আত্মসমীক্ষার প্রয়োজন আছে, আমি সেটাই করছি। কিন্তু পেপার ওয়ার্কস করতেন আপনি, সুব্রত বক্সী, সকলেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এবারে যখন আমাদের বাংলা হান্টের হাতেও রয়েছে খসড়া তালিকা, সেখানে আপনার প্রার্থী তালিকায় নাম বেহালা পশ্চিমে আসবে না, এটাই মনে করা হচ্ছে। কোথাও গিয়ে কোনো ক্ষোভ রয়েছে দলের? আমার কোনো ক্ষোভ নেই। আমি মনে করি না যে যেদিন চাকরি ছেড়েছিলাম সেদিনে জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সেদিনও কিন্তু চতুর্থ তালিকায় আমার নাম এসেছিল, যখন প্রসূন বন্দ্যোপাধ্যায় ঘোষিত প্রার্থী হিসেবে তার নাম, তিনি চাকরি ছাড়তে চাননি। কিন্তু আমি রাষ্ট্রায়ত্ত শিল্পের একটা মোটামুটি উচ্চ পদে থেকে স্বেচ্ছা অবসর ভাতা গ্রহণ না করে নির্দ্বিধায় মমতা পতাকা ধরবার জন্য চাকরি ছেড়েছিলাম। খসড়া তালিকা বা পূর্ণ তালিকাতেও যদি আমার নাম না থাকে, তাতেও আমার স্তম্ভিত হয়ে যাওয়া বা কি বলবো, দুঃখ পাওয়া, এটা কোনোটাই আমার হৃদয়কে স্পর্শ। কিন্তু দাদা, যদি দেখতে হয় তৃণমূল কংগ্রেসে যারা যারা রয়েছেন অনেক মন্ত্রীরাই, মানে যদি ধরি মদন মিত্র, ধরি জ্যোতিপ্রিয় মল্লিক, আরো অনেকে রয়েছে, তারাও তো জেল খেটেছেন, তারাও বিভিন্ন ইস্যুতে জেলে গেছেন, তাতেও তো দলের সম্মানহানি হয়েছে। তো শুধু আপনার ক্ষেত্রে এইটা কেন? মানে আপনি যে এত উঁচু পদে ছিলেন, সেখান থেকে আপনাকে কোথাও বসিয়ে দেওয়ার চেষ্টা, সেই জন্য? আমার তো মনে হয় যে ক্যারাম বোর্ডের রেট ফেলাটা অনেক এমনি গুটির থেকে অনেক বেশি। যারা মনে করেছেন যে রাজনৈতিক খেলায় জয়যুক্ত হবে, তারা ওই রেটকেই আক্রমণটা বেশি করে। আমি হয়তো তাদের চোখে রেট ছিলাম, কিংবা আমের তো এখন অনেক দেখছে তো কত মুকুল এসছে। আম যখন হয় তখন সব আমকে কিন্তু মানুষ ঢিল মারে না। যে আম পাকা, যে আমকে খাওয়া যাবে, যে আম সুস্বাদু হবে, আমরা তো তাকেই ঢিল মারি। রাজনীতির ক্ষেত্রেও তাই।
আপনি যখন এই যে আমের মুকুলের কথা বললেনই তখন একটা প্রশ্ন খুব, মুকুল রায় তিনি যদিও এখন নেই আমাদের মধ্যে, তবুও তিনি একসময় দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তারপরেই ছিলেন আপনি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যদি বলা হয় তাহলে এই দুটো নাম, পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়, দুজনেরই নাম সবার আগে আসে। তো সবসময় যেটা রাজনৈতিক মহলে একটা জল্পনা শোনা যায় বা রাজনৈতিক মহলে আলোচনা, যে অভিষেক ব্যানার্জি তার জবে থেকে উত্থান তখন থেকেই এনাদেরকে, মানে মুকুল রায় তো নিজে থেকেই সরে গিয়েছিলেন, কিন্তু আপনাকে তো সরানো যাচ্ছিল না, সেখান থেকে কোথাও গিয়ে কি অভিষেক পুত্রসম এবং তার শিশু জীবন থেকে তরুণ জীবন পর্যন্ত আমি তার পুত্রসম মানুষ করেছি। এই অভিষেককে নিয়ে যে বিতর্ক লোকে তৈরি করছে, আমার মনে হয় এটা সঠিক না। কিন্তু অনেকেই তো অভিষেক ব্যানার্জির কে শিখণ্ডী করে বেরিয়ে গিয়েছেন, বলেছে যে না, ওর সাথে নাকি দলটা করা যাচ্ছে না, বা ও সর্বত্র হস্তক্ষেপ করতে চাইছে, মানে মমতা ব্যানার্জি একদিকে, মমতা ব্যানার্জি নাকি আবেগ, মমতা ব্যানার্জির ওপরে কারোর কোনো ক্ষোভ নেই, ক্ষোভ অভিষেক ব্যানার্জি। কি বলবো, আমি এটার সঙ্গে একমত হতে পারছি না। আমরা হয়তো ভাবতাম, কিন্তু গভীর চিন্তা করে ভেবেছি এটা সঠিক না। দলের কাণ্ডই মমতা বন্দ্যোপাধ্যায়, কোন ডাল ছাঁটবে, কোন ডাল রাখবে, কোন ডাল, কাণ্ডই তো ঠিক করে। সুতরাং আমার আগের চিন্তা ভাবনা, যা সংবাদ মাধ্যম কখনো কখনো আমাকে প্রভাবিত করবার চেষ্টা করেছে, আমি মনে করি না সেটা সঠিক। আপনি বাড়িতে বসে এখন আপনার প্রচুর সময় রয়েছে, তো সেক্ষেত্রে আপনি পর্যালোচনা করছেন, আপনি রাজনৈতিকও বিভিন্ন বিষয় আমি তো দেখছেন। অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ নই। আমি তো আহ, প্রথম ইনিংসে খেলার আহত হয়ে মাঠের বাইরে আছি। নিশ্চয়ই মানে ইনিংস খেলবো, আবার দ্বিতীয় ইনিংস শুরু হবে। প্রথম ইনিংসে খেলবো। এখনো তো প্রথম ইনিংস আমার শেষ হয়নি, আমি দ্বিতীয় ইনিংসের কথা ভাববো কেন? আমি এখন না, আমি যে রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম, তো কতগুলো ভ্যালুজের উপর আমার খুব জোর ছিল। এখন ভাবি যে এই ভ্যালুজগুলোর কি কোনো দরকার আছে? সামগ্রিক রাজনীতি কি বুঝছেন আপনি? কারণ তৃণমূলের অনেকগুলো ইস্যুতে তারা বিদ্ধ অলরেডি, হ্যাঁ, এবং যেভাবে মানে চাকরিহারারা আজকে রাস্তায়, তারপরে আশা কর্মীরা, মানে বিভিন্ন আন্দোলন করছেন তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিও তো পিছিয়ে নেই, বিজেপিও একদম মাঠে নেমে পড়েছে, সামনেই ভোট। তো সেক্ষেত্রে কি হতে চলেছে, মানে আগামী দিনে কি মনে হচ্ছে আপনার? দেখুন, আমি রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে রাজ্যের প্রধান বিরোধী শক্তি তো এখন বিজেপি। এখন বিজেপির কর্মকাণ্ড কতটা এখানে শিকড় গাড়বে তা নির্ভর করবে। এটা কংগ্রেসের মতন হাইকমান্ডের দল, তার উপর। আমার তো এখনো মনে হচ্ছে না যে বিজেপি খুব সিরিয়াস হয়ে রাজ্যে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। শুভেন্দু যেহেতু আমাদের সহকর্মী ছিল, শুভেন্দু নিজেও 15 বছরের মধ্যে নিশ্চয়ই 11 বছর মন্ত্রিত্ব করেছে, প্রচুর ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, শাসক কুলের ক্ষমতা এনজয় করেছে। একই সঙ্গে রাস্তা থেকে আন্দোলনের মধ্যে উঠে এসেছে। তাতেও আমার মনে হয় না যে খুব সিরিয়াস। এই যে আপনি না এক্ষুনি বললেন এত ইস্যু আছে, এত ইস্যু আছে, এত ইস্যু, কোথায় ওটা? দে কিন্তু মুসলিমদের যেই ভোটটা পেয়ে তৃণমূল কংগ্রেস এতটা এগিয়ে যেত, পকেটস্থ করতো মুসলিম ভোট, তারাও তো আজকে বিচ্যুত। তারা বলতো হুমায়ুন কবির তো আর প্রমাণ করবে যে সে
সেই ধর্মের লোকদের সঙ্গে তার পেছনে আছে কিনা। তো আইএসএফ সেও তো একজন নিশ্চয়ই সে নৌসাদ তো নিশ্চয়, আমি ওকে মুসলিম নেতা না বলে বলতে পারি একজন তরুণ নেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয়। তো এই যে সমাজকে বিভাজন করে ক্ষমতায়ন, আমি রাজনীতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারি না। সম্প্রতি মমতা ব্যানার্জিও একটি ইন্টারভিউতে একটি চ্যানেলে এই মানে আপনি আজকে যেই কথাটা আমাকে বলছেন এই কথাই বলেছেন যে এরকম ধরনেরই, যে এই ধরনের রাজনীতি মানে রাজনীতিটা এখন বোধহয় অনেকটা আলাদা হয়ে গেছে, মানে কোথাও গিয়ে আপনারা পুরনো পন্থী বলেই কি এক মিল? না, আদর্শগত কারণে হয়তো এক মিল, কিন্তু আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ দেখিনি, আমি দেখিও না বেশ কিছুদিন। কেন, মানে কোনো রাগ তাই জন্য? রাগ না, আমি দেখি না, দেখলে দুঃখ পাবো হয়তো। যেরম ভাবে তোমাকে দেখি, যেরম ভাবে তুমি যদি পরিবর্তিত হও, দুঃখ পাবো হয়তো। আর যে বিশ্বাসে অত বড় চাকরি ছেড়ে চলে এসেছিলাম, সেই বিশ্বাস ভঙ্গ হবে হয়তো। তা আমি দূরে সরেই দেখি, পর্যালোচনা করি। দেখো, আমি জীবনে কোনোদিন রাষ্ট্রায়ত্ত শিল্পের চাকরি, যে কোম্পানিতে কাজ করেছি ম্যানেজমেন্ট ট্রেনিং থেকে অত পর্যন্ত গেছি, অন্য জায়গায় যাইনি, মানে কোম্পানি বদল করিনি। আমার একটা আনুগত্য নীতি, এর উপরে ভর করেই চলি। তো সেটা যদি কোথাও কোথাও মনে হয় যে এতটা পরিশ্রম যে কারণে করলাম, সেটাই তো সেটাকেই কাজে লাগলো। শতকরা 50 ভাগও যদি সেই পথে আমি থাকতে পারতাম, তার পাশে থাকতে পারতাম, বোধহয় অনেক ভালো হতো। অনেক পরিবর্তন তো হয়েছে। একটা জিনিস জানতে হবে যে তুমি যা পেয়েছো তা তো তুমি নিয়ে আসোনি, এই মাটি থেকেই তুমি তা সংগ্রহ করেছো, আর তুমি যা পাবে না এই মাটি থেকেই অন্য লোক নেবে। আচ্ছা, কোথাও গিয়ে যে কংগ্রেস সিপিএম বারবার করে বলে সেটিং তত্ত্ব, এই যে আপনিও খানিক আগে বললেন যে না এখনো বোধহয় বিজেপি সেইভাবে আত্মপ্রকাশ করতে পারে। আমি সেটিং বলিনি, ওরা ওরকম রাজনৈতিক কথাবার্তা বলে। ওই সান্ধ্যকালীন বৈঠকে বসে কিছু নেতা, কোনো কোনো অবসরপ্রাপ্ত নেতা, কোনো কোনো তরুণ নেতা মুখ দেখিয়ে জনপ্রিয়তা লাভের চেষ্টা করে। আমি তো সেটা করব না। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার যে আনুগত্য, দলের প্রতি যে আনুগত্য, আমি তো অনেক বড় একটি শোতে, টাউন হল থেকে তো উঠে চলে এসেছিলাম। সে সাহস এখনো বিরোধীরা দেখাতে পারেনি। আর শুভেন্দু যেভাবে যে আন্দোলনের ফসল ছিল, সেই আন্দোলনের ফসলকে সঙ্গে নিয়ে কাশ্মীরে আপেল হয়, তা যদি কলকাতায় ফোটাবার চেষ্টা হয়, সে তো হবে না, অভিজ্ঞতা থাকলেও হবে না। আচ্ছা, মুকুল রায়, শুভেন্দু অধিকারী সকলের এগেনস্টেই অনেক রকম অভিযোগ ছিল, তারা তো নিজেদেরকে বাঁচানোর জন্য বলা হয় কি যে বিজেপিতে চলে গেল, তাহলে আপনি কেন গেলেন না বিজেপিতে নিজেকে বাঁচানোর জন্য? আমার বাঁচাবার দরকার নেই, আমি তো কোনো দোষ করিনি। মানে এই যে এতদিন আপনি জেলে থাকলেন, এটা তো থাকতে হতো না বিজেপিতে এত কেজরিওয়াল এতদিন জেলে ছিল, কালকে খালাস হয়ে গেল। আমার লড়াই দুটো জায়গায়, এবং সে লড়াইটা শুধু সংসদীয় আর পরিষদীয় না। আমার সামাজিক যে অবস্থান ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ছিল, আমার পারিবারিক যে সম্মান ছিল, যে সংস্কৃতিবান পরিবারের, শিক্ষিত পরিবারের একজন সদস্য, আমার যে নিষ্কণ্টক কর্পোরেট জীবন ছিল, সততা, দৃঢ়তা, সাহসিকতা, তাকে যারা ভুলুণ্ঠিত করলো, আমি তাতেই দুঃখ পাই এবং তাদের উত্তর দিতে চাই। এখানে যে ভাববেন না যে কোন খসড়া তালিকায় আছি না অন্যদের চূড়ান্ত তালিকায় আছি, এটা আমার কাছে বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় আমাকে
আমার বিরুদ্ধে আমাকে আঙুল দেখিয়ে যারা তৃপ্তি লাভ করছে, সেই 4টে আঙুলকেও আমি দেখাতে চাই যে একটা আঙুল তুললে 4টে আঙুল হয়তো জবাব দেবেন তাদেরকে? দিচ্ছি তো। তোমার কি এটা ধারণা যে আমি চুপচাপ বসে থাকবো? আমার দলের প্রতি আনুগত্য আছে, আমার কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কোনো আগে তো আমি দেখলাম রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাচ্ছে। আমি খুব আনন্দিত যে এত কিছু যে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, একেবারে ডাইরেক্ট বলছি। আজকে অনেক মুখপাত্ররাও তার বিরুদ্ধে ছিল, তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি জীবনে শোকস করলো, কিন্তু পুরস্কৃত করলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, শ্রদ্ধা করি, স্নেহ করি, লিডার হিসেবে আজও আমার কাছে রোল মডেল। কিন্তু অনেক রাজীব কুমারের বিরুদ্ধে তো অনেক অভিযোগও আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কিছু মানে অনেক গোপনীয় জিনিস উনি জানেন এবং তারই পুরস্কার আজকে পাচ্ছেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার দেওয়ার মতন জায়গায় এখনো আছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় একটা আশ্রয়স্থল, আস্থার জায়গা। কিন্তু মানে আপনি ভাবছেন যে আপনিও আবার পুরস্কৃত হবেন, এটা কি ভাবছেন? আমি তো এখন তিরস্কৃত, আমি পুরস্কৃত হব। আমাকে দেখতে হবে যে আমার দুটো জিনিস, এক, যে কেন্দ্র থেকে আমি 5বার জিতে, আমি তো কেন্দ্র বদল করে জিতিনি, আজ এখানে কাল ওখানে এরকম করে তো জিতছি না, কিংবা সকল তোমাদের ভাষায় যেখানে বলে সংখ্যালঘু সম্প্রদায় যেখানে গরিষ্ঠ, সেরকম কেন্দ্র থেকে তো জিতিনি। আমি একটা আজকের ব্যালেন্স শিটে, রাজনৈতিক ব্যালেন্স শিটে সেই কেন্দ্র হিন্দু অধ্যুষিত, মধ্যবিত্ত, শিক্ষিত, সংস্কৃতিবান, আবার সংখ্যালঘু সম্প্রদায়েরও কিছু মানুষ, তারা যথেষ্ট সংস্কৃতি নিয়ে ভাবে, এরকম একটা জায়গা থেকে তো জিতছি, পরপর জিতছি পারবো। তারা, আমি এই তো 2বার ঘুরে এলাম, আমার তো মনে হয়নি যে যে চিত্র কেন্দ্রীয় সংস্থা আমাকে ব্যবহার করে আমাকে করলো, তাতে ছিটে ফোটা দাগ পড়েছে বলে আমার মনে হয়নি। আপনার কেন্দ্র থেকে তো শোনা যাচ্ছে যে একজন অভিনেত্রীকে দাঁড় করানো হবে, তো আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছিলেন এতদিন যে নির্দল হিসাবে দাঁড়াবেন, তাহলে তার এগেইনস্টে? প্রথম কথা, আমি কোথাও বলিনি এটা নির্দল হিসেবে দাঁড়াবো, এটা দাঁড়াতে পারেন। তারা না, কেন বলবে এই কথাটা? এই যখন এই হলো সাংবাদিকদের আনকাট ইন্টারভিউ না দেখিয়ে এডিটেড ইন্টারভিউ দেখানোর সুযোগ। তুমি তোমার মুখে চালিয়ে দিলে নির্দল, আমি তো নির্দল বলিনি, আমি কোনোদিনই নির্দল দাঁড়াবো না। যারা বলেছে তারা তো একসময় আমাকে হারিয়েও দিয়েছিল, কিন্তু আমি হারিনি, আমি তো জিতেছিলাম। আমি এখনো মনে করি ইস্যু উন্নয়ন, ইস্যু মানুষের কাছে পৌঁছানো, ইস্যু শুধুমাত্র ডোলিং নয়, স্থায়ী সুহা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তো চেয়েছে, প্রতি পদক্ষেপে চেয়েছে। তো সুতরাং সেই বিশ্বাসটা যতদিন থাকবে থাকবো, তাতে আমি মন্ত্রী থাকলাম না, আমি বিধায়ক থাকলাম না, আমি কর্মী মানে এই থাকলাম, টার্মের পর তো তাহলে আপনি আর বিধায়ক থাকবেন না, মানে আপনি যদি না দাঁড়ান? থাকবো না, তাতে কি হলো? বিমান বসু তো কোনোদিন বিধায়ক হয়নি। বিমান বসুর কাছে কি আপনি যান না? জান তো। যারাদের রাজনৈতিক ক্ষুধা আছে, যারা মনে করে এর কাছে গেলে একটা রাজনৈতিক উত্তর পাবো, যে সমাজ মনে করে এরকম একটা লোককে প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমরা তোমার পাশে আছি বলে তারা থাকে, তাদের ভুলে যাবো আমি? আপনি তো যখন থেকে জেলে ছিলেন আপনাকে বিভিন্ন জায়গায় যখন নিয়ে যাওয়া হতো, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে যেত মেডিকেল টেস্ট করাতে, কখনোই আপনার মুখ থেকে সেভাবে কোনো কথা শোনা যায়নি। আমরা দেখেছি কুণাল ঘোষ যখন অ্যারেস্ট ছিলেন তখন তিনি বহু কথা বলেছিলেন, তারপর এখন তিনি দলের মুখপাত্র, তারপর আরো অনেকে যারা রয়েছে, কিন্তু আপনি মানে যারা পুরনো, আমি মদন মিত্রের কথাও যদি বলি,
তিনি তার মুখ থেকেও সেইভাবে সেরকম কথা শোনা যায়নি, আপনিও। তাহলে সেখান থেকে কোথাও যে আপনি এই যে কথা বললেন না, চুপ থাকলেন, নীরব থাকলেন, কোথাও গিয়ে তাই জন্যই কি আরো বেশি করে মানে যেহেতু আপনার কথা কারোর কাছে পৌঁছচ্ছে না? শব্দেরও বিরাট আওয়াজ আছে, বুঝলে, নীরবতারও অনেক আওয়াজ আছে, চুপ করে থাকারও অনেক গভীরতা আছে। চুপ মানে বিরাট শব্দ, বিরাট প্রভাব। তুমি ভাবছো পার্থদা কি বলবে, আরেকজন ভাবছে পার্থদা কিছু বলছে, কিরে কিছু বললো। এইটা আমার কাছে অনেক বেশি সম্মানের। তো বাড়িতে বসে ভোট পর্যালোচনা বা ভোটের সমস্ত কিছু আপনি এবার দেখছেন, যেটা কখনোই আপনাকে করতে হয়নি, মানে আপনি দৌড়ে বেরিয়েছেন এই সময়টা অন্তত। এখন তো জীবনটাই চলে এসছে ডিজিটাইজ, না? তোমরা আগে বড় বড় ক্যামেরার নিয়ে হাজির হতে, এখন তো আর ছোট ক্যামেরা হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, না? আমি দেখতে চাচ্ছি যে মানুষের উপরে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলে, আর সত্যি কি আমরা পরিবর্তিত হয়েছি তার বিচার করবে তো গণদেবতা, জনগণ। সেখানে যে পরিবর্তন না দেখে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। আর আমি মনে করি না যে তৃণমূল কংগ্রেসের মমতা যতদিন অন্তত ছোট করে ছবি হলেও যতদিন তাকে ব্যবহার করবে দল, নিশ্চয় ততদিন পর্যন্ত তৃণমূলই শক্তিধর রাজনৈতিক দল হিসেবে এখানে আছে, থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।